জেনারেল মতিউর ওয়াজ অলওয়েজ আওয়ামী লীগের প্ল্যান বি। সো উনি আওয়ামী লীগের সময় এই সিটিআইবি, এডিজি, র্যাব, 55 ডিবেট জিওসি, ইভেন সাতক্ষীরার উনি যখন জিওসি ছিলেন উনি একটা ফ্যাক্স পাঠিয়েছিলেন ইন্ডিয়াতে, ইন্ডিয়ান ট্রুপস আসার জন্য সাতক্ষীরায়। উনি আমার কমান্ডো লাইনের লোক, উনি একজন কমান্ডো এবং ফ্রি ফল স্পেশাল ফোর্সের আমার প্রশিক্ষক ছিল, এবং সোফার উনার নলেজ ইজ কনসার্ন হি ইজ এ ফ্যান্টাস্টিক অফিসার। খুব ভালো কমান্ডো ছিলেন, ফ্রি ফলার ছিলেন, সোলজার হিসেবে ভালো। কিন্তু যেটা হচ্ছে, যেটা উনি একটা আওয়ামী পরিবার থেকে এসছেন, এটাও কোনো ইম্পর্টেন্ট না। কিন্তু ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে উনি গত 15 বছরে এই আওয়ামী সরকারকে উনি সবকিছু দিয়ে সহায়তা করেছেন, সবকিছুতে। উনি যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ছিলেন, এডিজি অপস র্যাব 2009 থেকে 2011 কিছু একটা অংশ সম্ভবত, এবং তখন সম্ভবত না, কনফার্ম, এটা সরকারি চিঠি আমি দেখেছি, ছিলেন। এবং ওই সময় কিন্তু 2010-এ কিন্তু চৌধুরী আলম গুম হয়েছে, আপনারা এটা জানেন, এবং তখন র্যাব ইন্টেলিজেন্স ছিল জিয়াউল হাসান। সো এখানে র্যাবের, মানে আমি আরেকটা সোর্স থেকে শুনলাম যে তখনকার র্যাবের ছিল হচ্ছে মোখলেসুর রহমান, বোধহয় প্রধান ছিলেন মোখলেসুর রহমান। এবং উনি উনার এক ফ্রেন্ডকে, যিনি আমারও ক্লোজ ফ্রেন্ড, বলেছেন যে র্যাবের অনেক কোনো কিছু আমি টিভি বা সংবাদপত্রের মাধ্যমে জানি। মানে তখন পুরো কন্ট্রোল ছিল জেনারেল মতিউরের। এবং ওই সময়ই তো একটা গুড নাম্বার অফ গুম খুনের যদি হিস্ট্রি ওই সময় একটা হয়েছে। তারপরে উনি গিয়েছেন 46 ব্রিগেড কমান্ডার হিসেবে। 46 ব্রিগেড আমরা জানি যে ঢাকার একটা পাঞ্চ লাইন, এবং এটা সবচেয়ে বিশ্বস্ত লোকরা থাকে। দেন সিটিআইবি র্যাব, সিটিআইবি র্যাব উনি, আমি একটা কমেন্ট করেছিলাম জুলকারনাইন স্যারের ওখানে, সে আবার ওটা নাকি উত্তর দিয়েছে যে উনি যখন ছিলেন তখন নাকি ইয়া ছিলই না, মানে আয়নাঘর ছিল না। বাট ফ্যাক্ট ইজ দ্যাট এই আয়নাঘরটা হচ্ছে কচুক্ষেতের যে ওখানে 14 তলা বিল্ডিং যেটা আছে ওইটার ইন্টিগ্রাল পার্ট। যখন এটা তৈরি করা হয় জিআইসি হিসাবে সবাই জানতো, পরবর্তীতে সাংবাদিকরা এটা ইনভেস্টিগেশন করে এটার নাম হয়েছে আয়নাঘর। বাট এই বিল্ডিংটা শুরুতেই ওখানে ছিল। এখানে জয়েন্ট ইন্টিগ্রেটেড সেল মানে হচ্ছে যারাই মানে আইনের ভাষায় হচ্ছে খতরনাক যারা আছে, যে সমস্ত খতরনাক যে সমস্ত আসামি আছে তাদেরকে একটা জয়েন্ট ইন্টারভেনশন সেলের করার জন্য ওখানে নিয়ে আসতো। সো ইটস নট ডিজিএফআই, র্যাব ওখান থেকে পাঠাতো। তারপরে আপনাদের একটা স্টোরি মনে আছে কিনা যে এই যে তাপস, আওয়ামী লীগের এমপি, ঢাকার এমপি, যে তাকে একটা হত্যা চেষ্টা মামলায় 5 জন আর্মি অফিসারকে একটা ভুয়া কেস দিয়ে তাদেরকে অ্যারেস্ট করেছিল র্যাবের ইন্টেলিজেন্স। তখন কিন্তু মতিউর স্যার হচ্ছে এডিজি র্যাব, এবং এদেরকে কিন্তু এই আয়নাঘরই তো উনি বলতেছেন যে 2011 থেকে 13 আয়নাঘর তখন ছিল না। বাট তখনই কিন্তু উনি এখানে আয়নাঘর ছিল। তারপর কি আয়নাঘর বন্ধ হয়ে গিয়েছিল? আয়নাঘর সবসময় ছিল, বাট নাম আয়নাঘর পরে হয়েছে। বাট এটা ওই বিল্ডিংটার ইন্টিগ্রাল পার্ট হিসেবে ওই জিনিসটা ছিল, যে এটার মধ্যে কোনো গ্যাপ থাকার কথা না। আমি সেনাবাহিনীতে যতদিন আছে, আওয়ামী লীগের একটা সবসময় একটা প্ল্যান থাকে, মানে অল্টারনেটিভ প্ল্যান। আওয়ামী লীগ বলবো না, আওয়ামী লীগকে তো অ্যাডভাইস দেয় ইন্ডিয়া, আমরা সবাই জানি, ভারত। ইটস এ পলিটিক্যাল থিং। পলিটিক্যাল থিং মানে হচ্ছে পলিটিক্যালি উনাকে লঞ্চ করা হবে একটা বিগার প্ল্যাটফর্মে, এটার জন্য প্রস্তুতি নিয়ে রাখছিল তা। এখন দেখেন যে এখন হঠাৎ করে তার নামে চতুর্দিকে, সে তার মধ্যে দেশপ্রেমিক কিছু হয় না। এবং এডিজি র্যাব, র্যাবের এডিজি ছিল, ছিল, এগুলো হচ্ছে এখন মাইনর জিনিস, এগুলো একজন মাইনর জিনিস। উনি নিজেও কি ব্যাখ্যা দিচ্ছেন, উনি এডিজি অ্যাডমিন ছিলেন, তারপরে অ্যাডমিন বিদেশ যাওয়ায় উনি টেম্পোরারি এডিজি অফ ছিলেন, এবং জিয়াউল হাসান তার কথা শুনতো না, জিয়াউল হাসান নিজে নিজে করতো। এটা এটা এই সমস্ত ককবুল স্টোরি তো বললে হবে না স্যার। আর এটা হচ্ছে, উনি যখন 2013-তে 11 থেকে 13 যখন ছিলেন, ওই সিটিআইবি ছিলেন, তখন আয়নাঘরের অস্তিত্ব ছিল না। তাহলে ওই যে তাপস হত্যা মামলার যে অফিসার গুলা ছিল, তারা কোথায় ছিল? তারা এই আয়নাঘরে ছিল। তখন কি ছিল না? সো ফাইনালি উনাকে পলিটিক্যাল লঞ্চ করার আরেকটা যেটা বলতেছি, অ্যাট প্রেজেন্ট আমরা সবাই জানি যে আওয়ামী লীগ আসতে পারবে না, আওয়ামী লীগ আসতে পারবে না, অ্যান্ড দেয়ার ইজ এ প্ল্যান বি।